কৃষিকাজ শুনলেই মনে হবে এটি শুধুমাত্র গরিব মানুষের কর্মস্থল। কৃষক যিনি রোদে বৃষ্টিতে ঝড়ে জমিতে ফসল আবাদ করেন, একবারও কি ভেবে দেখেছেন একজন কৃষক কতটা পরিশ্রম করে কোটি কোটি মানুষের খাবারের চাহিদা পূরণ করে যাচ্ছে? আজ আমি আপনাদের নিয়ে যাব মরুর দেশ সৌদি আরবের কৃষি মাজরায়। সৌদি আরবে যেখানে কৃষি কাজ করা হয় সেটাকে মাজরা বলে। মরুভূমির মধ্যে যেখানে পাথর আর বালুর মধ্যে কিভাবে শাকসবজি আবাদ করে দেখানোর চেষ্টা করব। জানার চেষ্টা করব বাংলাদেশি কৃষক ভাইরা সৌদি আরবে কেমন আছেন এবং তাদের জীবনযাপন সম্পর্কে, এবং আরও জানার চেষ্টা করব সফলতার গল্প এবং কারো ব্যর্থতা। জহিরুল ভাইয়ের সাথে আজকে তার মাজরা ঘুরতে আসছি। ভাই, আপনি এত বিজনেস থেকে মাজরার ব্যবসাটা কেন করেন? মাজরা ব্যবসা আমরা পারি, মাজরা ব্যবসা জানি, শিখছি। মাজরা ব্যবসা লাভ লস তো আছেই, লাভ লস থাকবে না? ব্যবসায় তো লাভ লস থাকবে। আমাদের এখানে হচ্ছে ওই বাৎসরিক একটা সিস্টেম হয়। হয়তো দেখা গেছে 6 মাস ডাউন চলছে, 2 মাস ভালো চলছে। ওই 2 মাস ভালো চলে তখন একটু হয়তো লাভ হয়। এখানে আমাদের বহু ধরনের ফসল আছে, অনেক ধরনের ফসল, প্রায় 8-10 আইটেমের তো আছি না। 8-10 আইটেমের ফসল, মানে এটা কন্টিনিউ অল টাইমই মানে হইতেই থাকে, একটার পর একটা সিরিয়াল হইতেই থাকে, বন্ধ নেই, কোনো বন্ধ নাই। এখানে ভাড়া কত দিতে হয়? এই যে জমি কতটুকু, কয় একর জমি নিয়ে আপনি চাষ করেন? একর বলতে কি, এখানে হচ্ছে আপনার রাজশ্বাস একটা বলে, আমাদের এখানে রাজশ্বাস সিস্টেম, 1 রাজশ্বাস 2 রাজশ্বাস এরকম আর কি। তো এরকম আমরা 1 রাজশ্বাস নিয়েছি, 2 রাজশ্বাস নিয়েছি, এরকম আর কি। এখানে আপনি যে কোনো কিছু চাষ করতে পারেন, কোনো বাধা নেই, কোনো বাধা নেই। আর আপনার যখন যেটা ভালো লাগবে সেটা চাষ করতে পারবেন। একটা বিষয় সেটা হচ্ছে যে যেহেতু এই দেশে বৃষ্টি বাদল হয় না, এই পানির ব্যবস্থাটা কিভাবে করেন আপনারা? পানি আমাদের যে গাত্তাস আছে, মোটর আছে, নিচের থেকে মোটর মাধ্যমে পানি উঠাই। মানে এই দেশে নাকি নিচে পানি পাওয়া যায় না, তো মোটর অনেক নিচে যেতে হয়, অনেক নিচে। এই মোটর বসাইতে কিরকম খরচ হয়? মেলা খরচ, যেমন একটা আইডিয়া। প্রায় 1 লক্ষ। 1 লক্ষ টাকা দিয়ে এই 1 লক্ষ রিয়াল, অতএব তাতে বাংলাদেশের প্রায় 30 লাখ টাকা। এই 33 লাখ টাকা দিয়ে আপনার ওই মোটর বসাইতে হয় এই চাষবাস করার জন্য। মানে অনেক পরিশ্রম। এখানে কতজন লোক কাজ করে আপনার এখানে? আছে এখানে 30-32 জন লোক আছে, আমরা বাদেই আছে 32 জন। 32 জন। এদের সকল স্যালারি এই সবকিছু তো এই চাষবাস এখানে সবকিছু এটার উপর নির্ভর করে, এটার উপর ডিপেন্ড করে, এখানেই সবকিছু। একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে খাওয়া দাওয়া সব একসাথে, থাকা সব একসাথে। তো এদের এই যে খাওয়া খরচটা, এগুলো কি মালিক পক্ষ অর্থাৎ আপনি বহন করেন না যার যারটা শেষেই? না না, এগুলো হচ্ছে মালিক পক্ষ, খাওয়া আর হচ্ছে থাকা এগুলো হচ্ছে মালিক পক্ষ। ওরা শুধু কাজ করবে, পয়সা নেবে, বেতন নেবে, বাস। এখানে আপনি সর্বপ্রথম যদি বলতেন যে আপনি কিভাবে এই ব্যবসায় আসলেন? সর্বপ্রথম বলতে এখানে অনেক পরিশ্রম আছে ভাই। মাজরা বলতে তো এত সহজ না। মাজরা প্রথমে হয়তো ওই যে যারা করছে না করছে এরা বুঝবে না, আসলে মাজরা অনেক পরিশ্রম, বোঝার একটা বিষয় আছে, না বুঝলে করা যায় না। অতএব মেনটেনিং একটা বিষয় আছে, ওই মাজরা চালানোর একটা বিষয় আছে। সব কিছু মিলে অনেক পরিশ্রম, অনেক ঝড় তুফান, অনেক ধাপ এগিয়ে তারপরে। প্রথম কিভাবে শুরু করলেন? স্টার্টটা আপনার কেমন ছিল? স্টার্টটা ছিল বলতে আপনার প্রথমে তো মনের একটা সাহস আছে, মনের সাহস না থাকলে তো আর মাজরা করা যায় না। বেশি লোকজন নিয়ে তারপরে দেখা গেছে অভিজ্ঞতার একটা বিষয় আছে, অভিজ্ঞতাটা অর্জন করতে অনেক সময় লাগছে। ওই লেবারের মতন কাজ করা লাগছে, মাঠে ফিল্ডে কাজ করা লাগছে, কোদাল মারা লাগছে, মোষ টানা লাগছে, এরপর ড্রেন করা লাগছে। অনেক পরিশ্রম ভাই, অনেক পরিশ্রম। এই পরিশ্রমের মাঝে সফলতা এত সহজে ধরা দেয় না কারো কাছে। অনেক পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করা যায়। কোনো সময় গেছে বাংলাদেশ থেকে টাকা আনাইয়া তারপরে মাজরা চালাইছি। যখন লসকালীন সময় গেছে তখন আমাদের বাড়ির থেকে টাকা আনাইয়া তারপরে মাজরা ঠিক রাখছি। তা আমেলরা ভালো ছিল, বিধবনরা কোনো কথা বলে নাই আর। সর্বনিম্ন 1800। অতএব বাংলাদেশি টাকায় প্রায় 60,000 টাকা। হ্যাঁ। তো আসলে বাংলাদেশে কৃষি কাজ করে 60,000 টাকা বছরেও কেউ কামাইতে পারে না। যে এখানে এসে কাজ করে ইনশাল্লাহ 60,000 টাকার মতো আর কি
ইনকাম করতে পারে খরচ ছাড়া। পরিশ্রম বেশি, অনেক পরিশ্রম। কৃষিকাজ মানেই তো পরিশ্রম। হ্যাঁ, ওই যে লোকজন আমাদের মাজরার লোকেরা ভাইয়েরা ওই যে নামে কখন, সেই 5টা বাজে নামে, 5টা বাজে নামে, নাস্তা ওই মাজরাই নাস্তা খায়, মাজরাই নাস্তা খায়, ওইখান থেকে আবার কাজ শুরু করে 12টা বাজে আসে। 12টা বাজে আসার পরে ওনারা 2 ঘন্টা টাইম পায়। 2 ঘন্টা। হ্যাঁ, 2 ঘন্টার ভিতরে খাওয়া ঘুম বা শেষ। এরপর আবার 2টার ভিতরে নামতে হবে মাজরায়। ওই মাজরা 2টার ভিতরে নামার পরে দেখা গেছে উঠবে কখন, মাজরাতে কাজ শেষ করে 12টা, 1টা, 2টা বাজে যায় রাত্রে। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব মাজরায়। আসলে মাজরাটা কি এটা অনেকেই জানেন না। মাজরা হচ্ছে বাংলাদেশের যেমন কৃষি কাজ করা হয়, তো আমরা সেই রকম একটি জায়গা যেখানে যাচ্ছি, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজির আবাদ যেখানে হয়। আর আমরা আজকে যাচ্ছি জহিরুল ভাইয়ের মাজরায়, অর্থাৎ কৃষি খামারে, যেখানে বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করা হয় এবং সেখানকার শাকসবজি কিন্তু এই রিয়াদে রপ্তানি করা হয়। আমরা যাচ্ছি রিয়াদ থেকে প্রায় 122 কিলোমিটারের দূরত্ব আল নিসা, সেই জায়গায় আজকে আমরা যাচ্ছি। আপনাদেরকে দেখাবো কিভাবে শাকসবজি চাষ করা হয় এই মরুভূমির বুকে, যেখানে মাটির খুবই অভাব। আমরা ঘুরে ঘুরে দেখব, আপনাদেরকেও দেখাবো। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন, আর অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। কেমন হচ্ছে আমাদের ভিডিওগুলো সেটাও আপনারা কিন্তু মতামত করে জানাবেন। পাহাড়ের বুক চিরে তৈরি রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের আজকের যাত্রা শুরু। সৌদি আরবের যাতায়াত ব্যবস্থা এতটাই সুন্দর যা আপনি না আসলে বুঝতেই পারবেন না। পাথরের পাহাড় কেটে এত সুন্দর রাস্তা যেন চোখ জুড়িয়ে যায়। রাস্তাগুলো এতটাই ঢালু যা পায়ে হেঁটে একজনের পক্ষে ওঠাটা যেন সত্যিই অসম্ভব। রাস্তার 2 ধারে যতই দেখি ততই মুগ্ধ হয়ে যায়। আল্লাহর কি অপরূপ সৃষ্টি! উঁচু নিচু পাহাড় পর্বত আর মরুভূমির মধ্য দিয়ে ভ্রমণ করার মজাই আলাদা। আল্লাহ তাআলা এই সকল সৌন্দর্য কেবলমাত্র মানুষের জন্যই সৃষ্টি করেছেন। তাই প্রতিটা মানুষেরই এই আল্লাহর নিয়ামত সৌন্দর্য উপভোগ করা উচিত। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং তার রিজিকের ব্যবস্থাও করে রেখেছেন। একজনের মাধ্যমে অন্যজনের রিজিক নির্ধারিত। যাদের মাধ্যমে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন, আজ আমি তাদের সাথেই দেখা করতে ছুটে চলেছি। মরুভূমির রাস্তা ধরে চলতে চলতে হঠাৎ করে আমাদের গাড়িটা মরুভূমির মধ্যখানেই খারাপ হয়ে গেল। মরুভূমির মধ্যে গাড়ি খারাপ হলে কি যে একটা টেনশন, ভেবে পাচ্ছি না কি করব। সবাই খুবই চিন্তিত। একটা মজার ব্যাপার হলো, এক সৌদি তার গাড়ি থামিয়ে আমাদের সমস্যার কথা শুনলো এবং তিনি নিজে আমাদের গাড়িটা দেখলো, সব পার্টসপাতি খুলে সমস্যাটা নির্ণয় করে সমাধান করে দিল। একটা বিষয় জানতে পারলাম যে এই দেশে সৌদি আরবে আপনি যদি বিপদে পড়েন, সৌদিরা খুবই আন্তরিকভাবে আপনাকে সহযোগিতা করবে। আমি ভয়ে তার ভিডিওটি ধারণ করতে পারিনি। তিনি গাড়িটি ঠিক করে আমাদেরকে জিজ্ঞাসা করলো, তেল লাগলে আমার গাড়ি থেকে তেল নিতে পারো। আমাদের ভরপুর তেল ছিল, তাই আমাদের তেলের প্রয়োজন হয়নি। আমরা আবার গাড়ি ঠিক করে ছুটে চলেছি সেই মাজরার দিকে। যেতে যেতে মরুভূমির 2 প্রান্তে উটের বিচরণ দেখে সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি। যতদূর এগোচ্ছি ততদূরই মনে পড়ছে, যেখানে হাজার হাজার মানুষের রিজিকের ব্যবস্থা যারা করছে, কোটি কোটি ধনী গরিব সবার জন্য যারা চাষাবাদ করে খাদ্যের যোগান দিচ্ছে, তাদের সাথে দেখা করতে যাচ্ছি। মনের মধ্যে আলাদা একটা শান্তি জাগ্রত হচ্ছে। চারিদিকের খেজুর গাছ আর বাগান দেখে সত্যি মুগ্ধ হওয়ার মতো।
মরুভূমির মধ্যখান দিয়েই আমরা সেই প্রান্তে চলে এসেছি যেখানে রয়েছে আমাদের বাংলাদেশি কৃষক ভাইয়েরা। আমরা এই যে মাজরায় চলে আইছি, আসার সাথেই এই যে আমার সাদিকের সাথে দেখা হয়ে গেল। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাই আপনাকে? আলহামদুলিল্লাহ ভালো। তো আসলে রিয়াদ থেকে এই 120 কিলোমিটারের উপরে মানে আপনারা যেখানে থাকেন দেখতে চলে আসলাম। তো আসলে বিশেষ করে আপনারা দেখ পারাইছি আমি ভাই। আপনারা আসেন, আমরা অনেক খুশি। যাক ধন্যবাদ। আসলে এগুলো কি সব কাজের জন্য আর কি বেরোচ্ছে নাকি? হ্যাঁ, এগুলো কাজের জন্য মানে এই ফেলাবে। মানে এই দেশে মানে কি পরিমাণ মানে জায়গা নিয়ে কাজ করে যে গাড়ি নিয়ে যাইতে হয় হচ্ছে এই বীজ বোনার জন্য। তো সেই জায়গায় আমরা যাব, আপনাদেরকেও দেখাবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাদিকের সাথে দেখা করতে আসি, না খাইয়ে যাবারই দেবে না, জোর করে হলেও খাইয়ে যাবো। অবশ্যই হ্যাঁ? অবশ্যই। ওকে, এখানে সব কিছু আনে আনে রাখা হয়েছে না? এগুলো আমাদের ক্ষেতের রসুন। ক্ষেতের রসুন না? তো এই যে ক্ষেতের রসুন নাকি? ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই, ভালো না? এগুলো কবে উঠানো হয়েছে? এখানে হচ্ছে কাজ শেষে এখানে হচ্ছে ঘুমায়, এটা হচ্ছে ঘুমানোর রুম। এগুলো আপনাদেরকে দেখাবো। আর আমরা এখন হচ্ছে বিশেষ করে অনেক জার্নি করে আসছি, তো এই জন্যই খাবো। এটা হচ্ছে খাওয়ার রুম, তো সেটাও সবাইকে দেখাবো। আগে হাত মুখ ধুয়ে আসি নাকি? হাত মুখ ধুই, যেহেতু অনেক দূর থেকে এসেছি। খেয়ে দিয়ে আমরা মাজরার কাজে ভেজে যাব। এখানে হচ্ছে গোসল করা জায়গা না? যারা কাজকর্ম করে, কাজ শেষ করে এই জায়গায় আসলে গোসল করে, গোসলখানা বলতে পারেন। আর দেখেন বড়ই গাছ, মানে এখানে আসলে আইসি যে কাজে, হ্যাঁ হ্যাঁ বড়ই আছে, মানে এই যে বড়ই, ও আরে কিডা বেছে খাওয়া যায় না। বিসমিল্লাহ, খাই দেখি ভাই। অসাধারণ অসাধারণ, কয় খাওয়া যায় না? হ্যাঁ পারবো কেমন নিচে করেন ভাই, সেই মিষ্টি। মাঝে আইসি, আগে ভাত খাইনি, পরে করে খাম। নেন হাত পাও ধুয়ে খান, আগে খাইয়ে আসি। আমরা দেখছেন কত সুন্দর সবুজ শ্যামল জায়গা। আসলে মরুভূমির ভিতরে এই এত সুন্দর জায়গায় এখান থেকে আসলে উৎপাদন করা হয় শাক সবজি, বিভিন্ন ফসলাদি। আর এখান থেকে চলে যায় হচ্ছে রিয়াদে। তো আমরা ঘুরে দেখব কিভাবে তারা চাষবাস করে, আপনাদেরকেও দেখাবো। এটা হচ্ছে পাকঘর, এখানে রান্না বান্না চলছে। এই যে 30 জনের পাক চলছে এখানে। 30 জন, আপনারা 30 জন থাকেন না ভাই? 30 জন, মানে সবাই বাংলাদেশি নাকি? কারোর সাথে কারো দ্বন্দ্ব হয় না, ভেজাল হয় না, ঝগড়াঝাটি হয় না? দেখ সবাই মিলেমিশে থাকেন না? দেখ আসলে মিলেমিশে থাকাটাই হচ্ছে ভালো। সব ওই মার্কেটের একদম বাংলাদেশি সিস্টেম। খালি এই দেশে প্লেট নাই, সুপ্রায় খায় সবাই একসাথে মহব্বতের সাথে। আর বাংলাদেশে হচ্ছে প্লেটে প্লেটে খায়। তো আমরা সবাই একসাথে খাইতে বসি। আচ্ছা এই যা কি, এই যে মালিক মহাজন সব একসাথে এইভাবে বসে খায় না? কোনো ভেদাভেদ নাই, সবাই। ওই যে আমাদের সাথে কিন্তু এই যে মাজরার মালিক কিন্তু আছে, আমরা দেখেন একসাথে খাইতেছি। আসলে এই যে এই মহব্বতটা, এটা আসলে মিয়া মিয়া। আর বাংলাদেশে একজন যদি মালিক হয়, তার কর্মচারীরা মনে করে কি যে মেতর, আর একসাথে খাওয়া তো দূরের কথা। কি ঠিক আছে না ভাই? আর এখানে এই দেশে দেখেন সবাই একসাথে মিলেমিশে এক জায়গা বসে খায়, প্লেট নাই। কি একটা সৌন্দর্য, কি একটা ভালোবাসা। আসলে এই ভালোবাসা না আসলে বোঝা যায় না, আর একসাথে না আসলে বোঝা যায় না। আপনাদেরকে একটা বিষয় জানাই রাখি, সেটা হচ্ছে এই যে শাক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই মাজরাই উৎপাদন হয়। এই যে ডিমটা দেখতে পাচ্ছেন, এটাও মাজরাই উৎপাদন হয়, অর্থাৎ এখানে মুরগি পালন করে, সেখান থেকে ডিম হয়। এই যে আলু, এখানে যা দেখছেন সবই কিন্তু এখানে নিজেরা উৎপাদন করে, টাটকা, সার মানে নিরাপদ, ফরমালিন মুক্ত। আর এই দেশে তো ভাই ফরমালিন হয় না? না না ফরমালিন নেই, কোনো ফরমালিন নেই। আর এই দেশে ফরমালিন দিয়ে আরও ক্ষমতা নাই কারো, একজন ধরা হলেই তার অবস্থা খারাপ, এই আর কি। যাই হোক, আমি আসলে কথা বলতে বলতে আমার খাওয়ায় লস হইতেছে, তো লস করা যাবে না, আগে খাইনি।
একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখায়, সেটা হচ্ছে এই যে দেখেন, যারা হয়তো অনেকে ভাববেন এ হচ্ছে মাজরার মালিকের ছেলে, সেও কিন্তু ড্রাইভার, সেও কাজ করে, এখানে কেউ বসে থাকে না যে হয়তো সে ভাবতে পারে যে আমি মালিকের ছেলে, আমি কাজ করব না, আমি বসে বসে খাবো, ঘুরে বেড়াবো। আসলে এই দেশে সেই সুযোগ নাই। এই দেশে সবারই কাজ করতে হয়, সবাই মালিক, সবাই কৃষক, সবাই। এই যে আপনার নাম কি? নাহিদুল ইসলাম। নাহিদুল ইসলাম। এ কিন্তু আমাদের ভাতিজা। যাই হোক, গাড়ি চালাতে পারেন না? মোটামুটি। মোটামুটি, তারপরেও মানে সমস্যা হয় না, যেহেতু এখানে রোড ঘাট নাই, গাড়ি ঘোড়া কম, এই জন্য সমস্যা হয় না। আচ্ছা, আপনি তো মালিকের ছেলে, তো সেই হিসাবে আপনি তো ঘরে বসেও থাকতে পারেন, তো আপনি কেন কাজ করেন? তা আমার বাবার ব্যবসা, কারণ যদি আমি বসে থাকি জিনিসটা লোকজন দেখলে খারাপ দেখায়। কারণ আমার বাবার হচ্ছে ভবিষ্যৎ আমার ধরতে হবে, আমার শিখতে হবে, আমার অভিজ্ঞতা অর্জন করতে হবে। সেই অনুযায়ী আমি মনে করি এই ব্যবসাটা আমার করা উচিত। এই জন্য কাজকে কখনো অবহেলা করেন না? কাজকে কোনো অবহেলা করি না। আসলে এখানে মালিক শ্রমিক ভেদাভেদ নাই, সবাই একসাথে কাজ করে। তো ঠিক আছে, আপনি অনেক বড় হন, অনেক বড় ব্যবসায়ী হন, দোয়া রইল। কাজ করতে যায়, কত দামি গাড়ি লইয়া বন্ধুরা, এই দেখেন কত দামি গাড়ি নিয়ে আসলে মাজরায় যাচ্ছে কাজ করার জন্য। তো একটা জিনিস চিন্তা করেন যে বাংলাদেশ আর হচ্ছে উন্নত দেশের মধ্যে পার্থক্য। এই যে চারিপাশে দেখতে পাচ্ছেন সব হচ্ছে জমি, ওই যে দূরে কাজ অনেক, ওই যে সবুজ কালার যেগুলো দেখছেন, এগুলো সব হচ্ছে ফসল। এই যে কচু লাগাইছেন, হ্যাঁ ভাই? খাইতে খাইতে, হ্যাঁ ওটা লাগাইছি খাইতে। খাওয়ার জিনিস নিজেরা বেচেন না? না, অনেক কিছু আছে, যেমন মাজরা, তরমুজ, এটা সেটা ওই যে নিজেরা- জম্মের হয়, ওরা খায় সারাদিন হাড়ে আর খায়, যারা কাম করে রোদের মধ্যে গলায়। এই যে এগুলো কি পাতা? এগুলো করাত ভাই, করাত কি? করাত সালাতে। এগুলো খাজা ছিল, কাইটা লাইছে, এখন আবার এই যে নতুন করে বাইন দিছে। এ মুদির, কি অবস্থা? শরীরটা ভালো নি? বেটার ইয়াতে তো না বসে তোমাকে দেখতে, চলে বেটার গেছি আপনাকে মাজরায়। সাক্ষাৎকার নিতে পড়ছে। তো যাই হোক, এখানে ডাক্তার লয়ে সব আইছি। বাংলাদেশি। হ্যাঁ, এই যে হ্যাঁ। ভাইরা কাজ করছে, এরা সব বাংলাদেশি, কুল্লু বাঙালি। হ্যাঁ, একজন আছে বাংলাদেশের বাইরে, সিলেটি ভাই। এটা দুনে পাতা না কি জানো? বাগদনুস কি? বাগদনের সালাদ পাতা, ও সালাদ পাতা, সালাদ খায়। স্যান্ডউইচে খায় না? আপনার, দেশের বাড়ি কোন জায়গা ভাই? আমার দেশের বাড়ি বাংলাদেশ, কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট। কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট। না, কুড়িগ্রামের ভাই। কেমন লাগে কাজ করে? ইনশাল্লাহ কষ্ট তো নাই না? কষ্ট তো আছে, কষ্ট তো অবশ্যই আছে। কাজ তো একটু কষ্টই। ভাই, জেলা কোন জায়গা? কুড়িগ্রাম জেলা। কুড়িগ্রাম না? এটা হচ্ছে, এটার কি বলে কুড়িগ্রামের ভাষায়? নিরানু না? নিরানো, জি। আচ্ছা, এই যে দিনের বেলা লাইট জ্বালায় রাখছেন কি? লাইটটা কাজে আসলাম, মাথায় করে নিয়ে আসলাম, যদি আবার রাখতে গেলে দেখা যায় একটু দূরে, তার কারণে রাখছি যে কাছেই থাক। আচ্ছা, আপনাদের মালিক কেমন? মালিক তো ভালোই। মানে বেতন টেতন ঠিক মতো দেয়? হ্যাঁ, শুনছি যে মাজরায় যারা কাজ করে তাদের নাকি বেতন দেয় না, 1 বছর 2 বছর ঘুরায়, হ্যাঁ ঠিক, তা তো ঠিক আছে, খাইতে দেয় না। সবাই তো আর একরকম না। আপনাদের মালিকটা ভালো আছে না? আলহামদুলিল্লাহ ভালোই। যাই হোক, দেশের কথা মনে পড়ে? মনে তো পড়বেই, দেশের কথা মনে পড়বে মানে না? কার কথা বেশি মনে পড়ে? কার কথা বেশি মনে? বাচ্চা কাচ্চা আছে, মা বাবা আছে, ভাই বোন আছে। আচ্ছা, আপনার বউ নাই? আছে। আচ্ছা, যদি আপনার বউ কখনো এই ভিডিওটা দেখে যে আপনার বউর কথা মনে করে না, তাহলে আপনার যদি বলে যে আর বাড়ি আসা লাগবে না, তখন কি করবেন? সে কি আর এই কথা বলে? এই যে বউর কথা তো একবারও বললেন না। হ্যাঁ বলছি। যাই হোক ভাই, সব মিলে কষ্ট হলেও ভালো আছেন আর কি না? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক প্রবাসীরা তো কষ্টে থাকে, সেই তুলনায় ভালো আছেন না? প্রবাস জীবনটাই কষ্টের জীবন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ। যতদূর জানলাম যে এই মাজরা পরিচালনার সর্দার হচ্ছেন আপনি। হ্যাঁ, তো এই যে যতজন লোক কাজ করে, এদের খাওয়া দাওয়া ঠিক মতো দেন? সব কিছু ঠিক মতন আছে সব। একজন যে বললো 3 বেলার মধ্যে 2 বেলা দেন, 1 বেলা দেন না, সত্যি? আরে দুবেলা তো ভাত খাই, একবেলা রুটি খাই, সকালে নাস্তা রুটি। তার মানে সে ঠিকই বলছে। হ্যাঁ ঠিকই বলছে। আচ্ছা, যদি এই জায়গায় কেউ অসুস্থ হয়, সেই ক্ষেত্রে তার ছুটি এরকম কোনো কিছু আছে নাকি? ছুটি আছে না, অসুস্থ হয়ে গেলে আমার রুমে এখনো অসুস্থ আছে। আচ্ছা, মানে
সবাই খুব মানবিক আর কি। সবাই মানবিক আর সবাই কুল্লু বাঙালি, সবাই ভালো। দেখা গেল কেউ কাজে একটু পিছায় গেল বা দ্রুত কাজ করতে পারলো না, তার জন্য কোনো সমস্যা আছে কিনা? সমস্যা তো স্বাভাবিক একটু হয়, একজনে কাম বেশি করলে আরেকজন একটু কম করলে স্বাভাবিক হয়। এটা আমরা আবার সবাই একজনে আরেকজনে ডাক দেয়া আরে উড়াই নেই, আচ্ছা, মানে সবাই মিলেমিশে কাজ মিলেমিশে করি। কাজ এটা কি করে। মেথির মিলেমিশে গাছ? একজনে দেখা গেছে একজন একটু কাম বেশি করে আর একজন একটু কম করে, কম যে করে আরে ওই বসিম। বেশি যে করে হে উঠেই নিয়ে যায়। আচ্ছা, এখানে বসিম। কি কোনো ঝগড়া মারামারি এরকম কিছু হয় না? এমন কোনো ঝগড়া হয় না, কিন্তু একখানে থাকলে একটু তর্ক বিতর্ক হয়, কিন্তু মারামারি কাজ যায় এটি বিদেশে নাই। আচ্ছা, তো সব মিলে জিলে ভালো আছেন আর কি? ভালো আলহামদুলিল্লাহ। নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও দেখে এবং কমেন্ট করে জিতে নিয়েছেন ছোট্ট উপহার জিনা কারিম। আশা করি বিকাশ নাম্বারটি দিয়ে আপনার উপহারটি বুঝে নেবেন। দেখছিলাম ঘুরে ঘুরে এই যে মাজরা, এই যে আপনার এখানে যে লোকজনগুলো কাজ করে, হ্যাঁ, এদের বেতনাদি কি ঠিকঠাক মতো দিয়ে দেন ভাই? সত্যি কথা কোন একবারে? প্রত্যেক মাসে দেওয়া হয়। আবার আচ্ছা, মাঝে মধ্যে দেখা গেছে আমাদের সবজির দাম কমে যায়, সে সময় একটু দেখা গেছে এক মাসেরটা যে 2 মাসে চলে যায়। 2 মাসেরটা আমরা আবার 1 মাসে দিয়ে দিই। আচ্ছা, তাদের কোনো পেন্ডিং কোনো বেতন থাকে না। দেখা গেছে আমাদের শীতের সিজনে বেচা কিনা কম হয়, আবার আমাদের হচ্ছে গরমের মৌসুম, ঠিক আছে? হ্যাঁ। তো গরমের মৌসুমে দেখা গেছে বেচা কিনা ভালো হয়, একবারে সবার বেতন দিয়ে দেওয়া হয়, ক্লিয়ার করে দেওয়া হয়। এখানে সর্বমোট কত টাকা বেতন আসে মাসে? এইখানে সর্বনিম্ন 1800 টাকা বেতন থেকে শুরু হয়। সর্বনিম্ন কাজের ভিত্তিতে আস্তে আস্তে বেতন বাড়ে। বেতন বাড়ে, যে যত দক্ষ যে যত দক্ষ পুরানো তার হয়ে যায় তার তার তত বেতন। তত বেশি। ওকে, যেমন এখানে এই 30 জনের একজন মুদির আছে। 30 জনের একজন মুদির। হ্যাঁ, মানে- ওনার কাজ হচ্ছে এই 30 জনের কিভাবে কাজ করাবে, কিভাবে তার কাজটা আদায় করে নিবে, সেটা হচ্ছে তার কাজ। ও, আচ্ছা, আর এই 30 জনের যত ভুল ত্রুটি সব ওই তার কাছ থেকে আপনারা তার বুঝে কাছ নেন। থেকে আমরা বুঝে নেই। ওই 30 জন কেউ কোনো ভুল করলে তারই জবাবদিহিতা করতে হয়। আচ্ছা, এই নিয়ে এই যে ছোট ছোট করে বানানো কে, এই যে যে জমিগুলো দেখলাম যে ছোট ছোট খণ্ড খণ্ড, এই খণ্ড খণ্ড করার কারণ এটাই যে আমরা যে পানিটা দেই, পানিটা লেভেল মতো যাতে সব জায়গায় পৌঁছাতে পারে। পৌঁছাইতে পারে, হ্যাঁ, কারণ এই দেশে তো অনেক গরম, অল টাইম পানির উপরে রাখে। কত ছোট মেশিন। আসসালামু আলাইকুম, ভাইয়ের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। এখানে কত বছর ধরে আসছেন? এখানে আছি 3 বছরের মতো। 3 বছর। 3 বছরে ছুটি পাইছেন না? ছুটি আমাদের তো আকামা নাই, এই জন্য ও, মানে আকামার এখনো করেন নাই? না, আকামা ম্যাচ চলে গেছে গা। ম্যাচ চলে গেছে, তা আকামা রিনিউ তো করা যায়, রিনিউ করেন নাই কেন? করা যায়, টাকা লাগে বেশি, এই জন্য বেশি টাকা লাগে। ইনকাম কম। ইনকাম এখানে কত টাকা স্যালারি দেয় আপনাকে? এখানে 2200 টাকা দেয়। 2200 টাকা স্যালারি দেয়। তো খেয়ে পরে আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো এখানে মানে পুলিশে কোনো ঝামেলা করে না আকামা যেহেতু নাই? 3 বছর আগে পর্যন্ত ঝামেলা হয়নি। এখন একটু ঝামেলা হচ্ছে। এখন পর্যন্ত হয়নি। আপনি দেশের বাড়ি কোন জায়গা? বরিশাল। বরিশাল না? তো যাই হোক, এমনি পরিবারের কথা মনে পড়ে না? পরে মানে কষ্ট লাগে, কিন্তু কষ্ট লাগে। উপায় নেই। সবচেয়ে বেশি কার কথা মনে পড়ে? বাবা মা, বাবা মা, তারপরে? একটা মেয়ে আছে। ও, মেয়ে আছে। আচ্ছা, এই পর্যন্ত যতজনকে জিজ্ঞেস করলাম কেউ বোর কথা বলে না যে বোর কথা মনে পড়ে, শুধু বলে বাবা মা ছেলে মেয়ে। তাদের উচিলায় তো দুনিয়াতে আসলাম। হ্যাঁ, তা তো তারা তো অবশ্যই। আগে। তো এই যে কাজগুলো করতেছেন, মানে দিন শেষে কি ভালো মনে হয় যে না বাংলাদেশের চেয়ে ভালো আছি? বাংলাদেশে ইনকাম যদিও বেশি হইলেও কিন্তু আয় হয় না। আয় হয় না। এই দেশে যদি ইনকাম কম হয় কিন্তু আয় বেশি হয়, বছর শেষে দেখা গেছে মোটামুটি একটা ভালো একটা। অ্যামাউন্টে যায় দাঁড়ায়, কিন্তু এখানে তো এই যে চাষ করতেছেন, এই যে মেশিন চালাচ্ছেন, মানে কষ্ট পরিশ্রম মনে হয় না? হয়, একটু তো হয়, কিন্তু এখন কর্মক্ষেত্রে হ্যাঁ, পরিশ্রম না করলে তো কিছু হয় না। হ্যাঁ, তো যাই হোক, এমনি এই আপনাদের যে মালিক আছে সে কি স্যালারি ঠিক মতো দিয়ে দেয় না স্যালারি নিয়ে ঘুরায়? না, স্যালারি কখনো ঘুরায় না। মালিকটা যখন অনেক ভালো না? আমাদের মাস হিসাবে আমরা নেই না কখনো, যখন প্রয়োজন তখন আমরা নেই, যখন চাই তখন না বলে না। না বলেন না? না, না, আমি যতদূর বেশি চাইলেও শুনছি দেয়। মালিকটা অনেক ভালো। হ্যাঁ, মালিক অনেক ভালো, বেশি চাইলেও দেয়, আবার আমাদের যখন প্রয়োজন হয় তখনই আমরা নেই। হ্যাঁ।
না আপনি ওই যে আপনার ওই যে মালিক ওই যে দ্বারা দেখে তারপরে কইতেছেন মালিক ভালো না আছে। না আমরা এখানে না, আমরা যদি রিয়াদের বাইরেও যাই তখন আমরা বলুন যে রিয়াদ ভাই অনেক ভালো মানুষ। আচ্ছা, না আসলে উনি এমনিতেও খুব ভালো মানুষ। হ্যাঁ, আর উনার এখানে যে এইখানেই কাজ করতেছেন 3 বছর, এখানে 3 বছর 3 বছর চলে, এ পর্যন্ত কোনো সমস্যা পান নাই। না, এখন পর্যন্ত কোনো সমস্যা যাক নেই। আলহামদুলিল্লাহ, যাতে আর সমস্যা না হয়। হ্যাঁ, আশা করি। তো এখন যদি দেখা গেল যে বাড়িতে যাওয়ার ইচ্ছা হয় সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে হয়তো আমাদের তো উপায় নেই, পুলিশ হয়তো ধরা দিতে হবে, না হলে কিছু টাকা দিয়ে আর কি আউটপাস। আপনি যখন সৌদি আরবে আসলেন এই ভিসাতে এইখানেই আসছিলেন না অন্য কোথাও? না, আমি সর্বপ্রথম আসছিলাম আভা মানে দালালের মাধ্যমে আমার নাকি? কাকার মাধ্যমে আসছিলাম। আপনার কাকা পরে এনে আপনাকে আর কোনো কাজকর্ম দেয়নি? না, ওখানে 4 বছর ছিলাম। ওখানে আমার নিজের একটা ছোট মাদ্রা ছিল, ও আচ্ছা আচ্ছা, মাদ্রা কি নিজে মাইর খাইছি, ব্যবসা কি লস হয়েছে। এরপরে এই জন্য তো আবার ইনশাল্লাহ একদিন আস্তে আস্তে পরিশ্রম যদি করে আবার আল্লাহ একটা, চায়। হ্যাঁ অবশ্যই পরিশ্রম করলে সেটার ফল আল্লাহ ভালো দেয় আল্লাহ ভালো দেয়। ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, আপনার সময় নষ্ট করলাম, না, সময় কাজ নেই। করেন, ভালো থাকবেন। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই। এই যে যত লোকের সাথে কথা বললাম মানে সবাই আপনার সুনাম বললো, মানে মানুষ তো একটু খাসটামি করে, আপনি কেন খাসটামি করেন না? না, কাস্টমার প্রয়োজন আসে না। আসলে সবাই বিদেশে আসছে একটু পয়সা কামানোর জন্য, কামানোর ভালো জন্য। থাকার জন্য, ফ্যামিলি ভালো রাখার জন্য। হ্যাঁ, কেন আমি ওদের ওই কথা শুনতে যাব? উল্টা কথা। ওরা পরিশ্রম করে পয়সার জন্য, ওদের ফ্যামিলি ভালো রাখার জন্য, সচ্ছল রাখার জন্য। ওই সামনে পেঁয়াজেরই না, হ্যাঁ, সামনে পেঁয়াজ এগুলো মানে এই যে বীজগুলো নিজেরাই একবার আবাদ করেন, এরপর আবার সেখান থেকে বীজ তৈরি করেন, আবার সেটাই আবার কিনে আনা লাগে না বাইরে থেকে? না, না, মাঝে মাঝে বাইরে কিনাও থেকে লাগে? কিনে আনা লাগে, কিছু কিছু তো কিনে আনা লাগে। আর কিছু কিছু আছে যেগুলো একবার করলে হ্যাঁ। 3-4 সিজন খাওয়া যায় আর কি, এরকমই না। বুঝতে পেরেছি, মানে দেখা গেল যে ওই বীজ কিনতে এদেশে বীজের দাম কেমন? বীজের দাম আছে মোটামুটি, অনেক দাম, ভালো দাম। এদেশে তো বাংলাদেশের মতো অ্যাভেলেবেল পাওয়া যায় না, এই জন্য না, নিজেদের না, বীজ না। নিজেরাই করেন। হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু বীজ নিজেরা করতে হয়, আবার অনেকগুলো আছে এগুলো ওই কিনে আনতে হয়। ও, প্রায় হ্যাঁ, হ্যাঁ ঝড় তুফানে মাল নষ্ট হয়ে গেছে, এখন মাজরায় মাল কম। মাল হয়ে যাবে ইনশাল্লাহ 5-7 দিনের ভিতরে, ওই যে মাল আসতেছে, ওই মাজরার মাল আসতেছে ইনশাল্লাহ। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে কি যে এখানে মাটির চাইতে এই যে দেখলাম এই যে আপনার মাটির চাইতে পাথরের পাথরই সংখ্যা বেশি, পাথরের সংখ্যা বেশি। পাথরের সংখ্যা বেশি, তা এর ভিতরে কিভাবে ফসল না ফলান? না না, এগুলো তো মূলত আপনার মাটি না, মাটি না, হ্যাঁ। এগুলো হচ্ছে বালু, এগুলো বালু। হ্যাঁ আমরা এখানে ওই যে সার প্রয়োগ করি, ডাব সার প্রয়োগ করি, ঠিক আছে, এগুলো হচ্ছে সোনা, এগুলো বালু, এগুলো সোনা। আমরা ওগুলো সোনাতে সোনা ফলাই। মানে সোনাতে সোনা ফলান। হ্যাঁ, আসলে এখানে মানে বাংলাদেশ হলে জীবনেও চাষ করার মতো সম্ভব ছিল না। না না, এখানে সর্বপ্রথম কথা হচ্ছে যে মাজরা যে লোকেরা আছে, লোকজনরা আছে, ওনাদের পরিশ্রমের দ্বারা আমরা আজকে সফল। তাই অতএব ওনাদের হুম। টাকা পয়সা নিয়ে চিনিমিনি করার দরকার না। এই হচ্ছে পেঁয়াজ, এখান থেকে আবার নতুন করে পেঁয়াজ লাগাবে না? হ্যাঁ, এটা হচ্ছে পেঁয়াজের বদর। বদর কয়, একটা হচ্ছে বাংলায় বলা হয়, বাংলাদেশে বলে হচ্ছে পেঁয়াজের কালি। মানে এই এই যে গুড়ার যে পেঁয়াজগুলো রয়েছে, এটা কি লাস্টে কি খাওয়া যায় না ফেলা হ্যাঁ হ্যাঁ, দিতে হয়? খাওয়া যায়, খাওয়া যায়। এগুলো খাওয়া যায় না? হ্যাঁ, এগুলো তো অনেক বড় বড়, বড় এই যে বড় হয়, অনেক বড় ভিতরে অনেক বড় বড় সাইজ। হ্যাঁ হ্যাঁ, অনেক মাটির তলা অনেক বড় হবে, এগুলো খাওয়া যায়। এটা সবই শুধু খাওয়া মানে আপনার এই যে এরিয়াটা, ও বাবা বিশাল বড় এরিয়া, এটা আসলে গাড়ি ছাড়া বলছিলেন যে গাড়ি ছাড়া যাওয়া সম্ভব হয় না, হ্যাঁ, এই জন্য এই মাজরার ভিতরে আবার এই যে রাস্তা, চাইলে তো এখানেও আপনারা চাষ করতে পারেন না? এদিক দিয়ে যারা গাড়ি যেন মাল টাল নেওয়ার সময়, অথবা যে সামাদ, মানে আমরা বলি সামাদ, গোবরে মাটি যেটাকে বলা হয়, হুম, ওগুলো দেওয়ার জন্য লাগে। হ্যাঁ, পরে অনেক ক্ষেত্রে রাস্তা লাগে, ডিভাইডের ভাগ রাস্তা লাগে। এখানে এক প্লটের রাস্তা, আরেক প্লটের রাস্তা, এরকম রাস্তা লাগবেই মাজরা চালাতে হলে। ওই যে পিছনে যে বড় লম্বা পাইপ, ওটা হচ্ছে পানি দেওয়ার জন্য নাকি? হ্যাঁ, ওটা পানির পাইপ, আর এই যে মানে যেগুলো কাছে কাছে আছে এগুলো এই যে ড্রেন। পানির ড্রেন। হ্যাঁ হ্যাঁ, পাথরি জমির উপর দিয়ে হেঁটে যাচ্ছি, এই শক্ত পাথরের উপরে কিভাবে সবুজ ফসল ফলাচ্ছেন কৃষক সেটাই দেখছিলাম। এখন আসলে কেবল শুরু হয়েছে, সবেমাত্র চাষাবাদ শুরু করেছে, কিছুদিন পরে এটা আবার বড় হবে, তখন কেটে কেটে বাজারজাত করা হবে। এখন হলো টি ব্রেক নাকি? হাগো দাও আচ্ছা, বিষয়টা হলো যে সারা জীবন চা দেখলাম কাপে খায়, আপনারা এভাবে আপনাদেরকে বাটি ধরায় দেওয়ার কারণ কি? আমরা বাটিতে ভালো খাই।
বাটিতে ভালো খান না, আপনাদের মুদির আপনাদের বাটি ধরাই দিছে না, কোনটা? বাটি মুদিরে ধরা নেই, আমাকে বাটি কাপ তো সবসময় টানা যায় না, সবসময় রাখা যায় না, আমাকে বাটির যে সবসময়ের জন্য প্রয়োজন। আচ্ছা, না ওই পাশে একজন কইলো যে আপনাদের মুদির ইচ্ছা করে বাটি ধরাই দিছে। তো এই যে চার সাথে ঠান্ডাও খাওয়া। কর্মবিরতির ফাঁকে একটি মজার দৃশ্য চোখে পড়ে গেল। সকলের হাতেই এক বাটি চা এবং টোস্ট বিস্কিট। সবাই কর্মের ফাঁকে একটু চা পানের বিরতি দিচ্ছে। এটি আসলে সত্যি অসাধারণ। যাই হোক, এই যে মাজরার যে ভাইয়েরা আছে সবার সাথে পরিচিত হইলাম, কথা বললাম, খুবই ভালো লাগলো। আসলে এখানে যারা আছে তারা সবাই খুব ভালো মনের মানুষ, সবাই একসাথে মিলে মিশে কাজ করছে। কি সুন্দর, মানে এই যে সবুজ ঘাসগুলো ফলানোর মধ্যে এদেরই কারিশমা হচ্ছে বেশি। তারাই কিন্তু দিন রাত পরিশ্রম করে এই যে যত্ন করে এরপরে এই দেশে ফসলগুলো ফলাচ্ছে, আর সেই ফসলগুলোই কিন্তু এই সৌদি আরবের মানুষগুলো খেয়ে বেঁচে আছে। তো দোয়া করবেন সবাই তাদের জন্য, যেন তাদের কাজগুলো সহজ হয়ে যায়, তারা যেন আরও সহজভাবে কাজগুলো করতে পারে এবং তাদের ফ্যামিলিকে ভুলে এত দূর রয়েছে, তাদের বেতন টেতন যেন ঠিক মতো পায়, এই দোয়াটা সবাই করবেন। যাই হোক ভাই, তাহলে আপনাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছি। আপনাদের পরিবারের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি? এবং আপনাদের জন্য আপনাদের পক্ষ থেকে আমি সবাইকে জানিয়ে দিচ্ছি যেন সবাই আপনাদের জন্য দোয়া করে, আপনারা যেন সুস্থ থাকেন, সুস্থ থেকে কাজগুলো করে পরিবারের যোগান দেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।